ছাত্রছাত্রীরা, আজকে আমরা এবিটি টেস্ট পেপার 2023 24-25 23-24 নয় 24-25 সালের সায়েন্স 212 পেজ নিয়ে এসেছি। আজকের পেজ অন্য দিনের অন্য ভিডিওগুলোর থেকে একটু আলাদা, কারণ আজকের পেজে পুরো অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল তিনটা বিষয় আমরা কোশ্চেন অ্যান্সার রেডি করেছি। ভালো লাগবে সবার, এবং সবাই একটু মন দিয়ে দেখো, দেখলে আশা করি সবার ভালো লাগবে। একদম জলের মতো সহজ করে আমরা কোশ্চেন অ্যান্সার বানিয়ে নিয়ে এসেছি। দেখলে অল্প সময়ের মধ্যে আমরা যথাসম্ভব চেষ্টা করব এটাকে সলিউশন করে দেওয়ার। এবিটিএ 2024-25 সায়েন্স 212 212 পেজ। চারের দাগ দিয়ে শুরু, যে প্রথম ফিজিক্যালের অঙ্ক, চারের দাগের বি। 180 গ্রাম জলে কোনো কঠিন দ্রাবের 20 গ্রাম দ্রবীভূত করা হলো। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 740 mmHg। দ্রাবর আপেক্ষিক আণবিক ভর গণনা করুন। অর্থাৎ দ্রাবটির আমাকে আপেক্ষিক ভর গণনা করতে বলেছে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা কি পাই? P0 - P/P0 = x2 = n2/n1 + n2। এখানে প্রত্যেকটা টার্ম আমরা ব্যাখ্যা করে দিয়েছি। W2 = দ্রাবের ওজন, M2 দ্রাবের আণবিক ভর, W1 দ্রাবকের ওজন, M1 দ্রাবকের আণবিক ভর, P0 জলের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ। দেখো এখানে দেওয়া আছে 760 mmHg। 100 ডিগ্রিতে জলের বাষ্পচাপ হয় 760। দ্রবণের দেওয়া আছে 20 গ্রাম দ্রাব দ্রবীভূত করা হলো 100 গ্রাম জলে, আর এই 100 গ্রাম জল নয় 180 গ্রাম জলে, আর যে দ্রাব হচ্ছে যে জলের আণবিক ভর M1 হচ্ছে 18। সেখান থেকে আমরা ফর্মুলাতে গিয়ে মান বসিয়েছি। তাহলে দ্রাবের আণবিক ভর আমাদেরকে বের করতে হবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে M2 পেয়ে গেছি। দ্রাবের আণবিক ভর 74 গ্রাম। আমরা ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে দিয়েছি। ক্যালকুলেশন করার সঙ্গে সঙ্গে আমরা 74 পেয়ে গেছি। ক্যালকুলেশনটা সবাই বাড়িতে হাতে হাতে করবে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলছি নিম্নলিখিত কোষ বিক্রিয়ার জন্য ডেল্টা G0 এবং সাম্যধ্রুবক এর মান নির্ণয় করো। আমার কোষ বিক্রিয়া দেওয়া আছে Cl2 + 2I-, সেখান থেকে 2Cl - I2। দুটো E0 ভ্যালু আমাদের সাপ্লাই করে দিয়েছে তারা। দুটো ভ্যালু সাপ্লাই করে দিয়েছে, একটা 1.3, একটা 0.54। আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যখন আমরা যাব, শুধু পেজটাকে একটু জুম করে নিতে হবে। জুম করে নিলে আমরা সহজেই দেখতে পাবো সমস্ত কিছু। তাহলে I- থেকে I2 হলো, এটা অক্সিডেশন হচ্ছে, লস অফ ইলেকট্রন অক্সিডেশন। অক্সিডেশন ঘটে আমাদের অ্যানোডে, আর গেইন অফ ইলেকট্রন অর্থাৎ অক্সিডেশন ঘটলো, আর পরেরটা হচ্ছে ক্যাথোড হলো, রিডাকশান হলো। দুটোকে যোগ করলাম। দেখো আমাদের পূর্বের যা সেল ছিল, যেটা যে কোষের জন্য আমাদের বের করতে বলেছিল, দেখো আমরা সেইটা পেয়েছি Cl2 + I-। দেখো আমরা Cl2 + I- পেয়েছি। তাহলে আমরা সেখান থেকে E0 সেল বের করব। E0 সমান কত হচ্ছে না, E0 সমান E0 ক্যাথোড প্লাস E0 অ্যানোড। একটা রিডাকশান আর একটা অক্সিডেশন। আমরা দুটোকে মাইনাস করলে E0 ক্যাথোড রেট মাইনাস E0 অ্যানোড রেট, দুটোকে এবারে মাইনাস করে দিচ্ছি। 1.3 থেকে 0.54 মাইনাস হচ্ছে সমান
0.76 ভোল্ট। ডেল্টা জি জিরো সমান কত হচ্ছে আমাদের, না ডেল্টা জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো। মাইনাস এন এর মান কত আমাদের, না মাইনাস এন এর মান আমাদের এখানে দুটো করে ইলেকট্রন এখানে ট্রান্সফার হচ্ছে সিস্টেমে, তাই এন এর মান 2, এফ 96,500, আর ই জিরোর মান 0.76। যেটা ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো এটা হচ্ছে জুলে ভ্যালু আমরা পাবো, কারণ 96,500 আছে তাই। একে 1000 দিয়ে ভাগ করলে আবার আমরা কিলো জুলে মান পেয়ে যাব। এরপরে আমাদের কি বলেছে দেখো না, আবার আমরা কি জানি না ডেল্টা জি জিরো সমান মাইনাস 8টি এলএন কে, তাহলে সেখান থেকে মাইনাস এলএন কে সমান কত হচ্ছে না ডেল্টা জি জিরো বাই 8টি, এলএন কে সমান মাইনাস দিয়ে গুণ করে দিলাম, ডেল্টা জি জিরোর মান পুট করে দিলাম, আর টি এর মান দিয়ে আমরা ভাগ করে দিলাম। না যখন আমরা টি এর মান দিয়ে ভাগ করব, কিন্তু মনে হচ্ছে একটু জুল যদি আমাদের হয়, সম্ভবত একটু ভুল হতেও পারে, ক্যালোরি জুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানটা কি একটু খেয়াল করে মনে হচ্ছে বসাতে হবে, এইটা, কারণ উপরের মানটা জুলে বসানো আছে, তো পরের মানটাও আমাকে জুলে বসাতে হবে, ওটা ক্যালোরিতে বসানো যাবে না। তাহলে আমাদেরকে জুলে বসাতে হলে 8.314 বসাতে হবে এখানে। 8.314 দিয়ে আমরা বাকি ক্যালকুলেশনটা করে নেব। আর কিছু না, আর পুরোটা ঠিক আছে, কারণ উপরের ভ্যালু ডেল্টা জি জিরো আমাদের জুলে আছে, তাহলে আমাদের এই ভ্যালুটাকেও জুলে ট্রান্সফার করতে হবে। এটাকে জুল করতে হবে 1.987কে, 1.97কে জুলে ট্রান্সফার করব, তাহলে জুল জুল কাটবে, তখন আমরা ভ্যালুটা ঠিকঠাক করে পাবো। এর জুল আর ক্যালোরি হয়ে যাচ্ছে আমাদের, এটা ভ্যালুটা ভুল বসানো হয়ে গেছে, ফলে এই দুটো ভ্যালু আমাদের ভুল আসবে। একটু সবাই আমরা ক্যালকুলেশনটা করে নেব, ক্যালকুলেশন করে নিয়ে চলে যাব। আচ্ছা, চারের দিকে জির প্রবলেম আমাদের কি হচ্ছে দেখো, তাহলে আমরা এটা করব, করে যদি উত্তর না মিলে সঙ্গে সঙ্গে সবাই আমাকে জানাবে, আমি হোয়াটসঅ্যাপ দেখতে পারি বা আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে যদি মনে হয় যে হচ্ছে না, তাহলে আমি ওর ক্যালকুলেশনটা আরেকবার দেখে করে দেবো আমি, তাহলে আমি একবার দেখে নেব। তবে সবাই করে আমাকে উত্তরটা পাঠালে সবচেয়ে বেশি ভালো হয়। পরের কোশ্চেন কি বলছে দেখো, ওইচ, চারের দাগে জির দাগে একেরটা ওইচ দেওয়া আছে ফেনল, তাতে CCl4NaOH দেওয়া আছে। দেখো ফেনলের সঙ্গে আমরা কি রিয়াকশান করছি CCl4NaOH দিয়ে, না ফেনলে আমরা CCl4NaOH দিচ্ছি, না দিলে তখন সঙ্গে সঙ্গে কি হয়, না ফেনলে যদি আমরা CCl4NaOH দিই তখন উৎপন্ন হয় এরকম দুটো ONa উৎপন্ন হয়, দুটো, তাতে লঘু HCl দিলে দুটো এইচ চলে আসবে এবং বিক্রিয়ার নাম হয়ে যাবে রাইমার টিমান বিক্রিয়া। লঘু HCl না দিলে কখনোই অ্যাসিডও হবে না, এই জন্য খেয়াল করে লঘু HClটা দিতে হবে। এবং পরেরটাতে দেওয়া আছে আমাদের কি না, দেওয়া আছে আমাদের ইথানল। ইথানলে যদি আমাদের ব্লিচিং পাউডারের লেই যদি দেওয়া হয়, ব্লিচিং পাউডার লেই দিলে তখন উৎপন্ন হবে কি না, উৎপন্ন হবে ক্লোরোফর্ম। তারপরে রিয়াকশন কি বলেছে না, ও এনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড 413 কেলভিন 6 অ্যাটমোস্ফিয়ার আর জল দিয়েছে, উৎপন্ন হবে কি না, তখন উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড এবং বিক্রিয়ার নাম কোলবে স্মিট বিক্রিয়া। এবং সেখান থেকে পরের রিয়াকশন যেটা আমাদের দেওয়া আছে, গাউডোস্টোসের উপর মিথানল দিলে উৎপন্ন হয় কি না, মিথাইল স্যালিসাইলেট এস্টার উৎপন্ন হবে, স্যালিসাইলিক অ্যাসিডের এস্টার। অর্থাৎ কি পেজটা খুবই দারুণ পেজ, একদম দারুণ দারুণ রিয়াকশন, প্রচুর নেম রিয়াকশন দ্বারা পেজটা ভর্তি। পরের পেজে আমরা চলে যাব, আবার আমরা জুম করব, জুম করলে দেখতে পাবো ভালো করে আরো।
দেখো এখানে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে, দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, তাতে কপার চূর্ণের উপর দিয়ে 300 ডিগ্রিতে কপার চূর্ণের উপর দিয়ে চালনা করলে ই উৎপন্ন হয়, অর্থাৎ ই হচ্ছে 2 মিথাইল প্রোপিন। এইচবিআর অ্যাডিশন করা হচ্ছে, এইচবিআর অ্যাডিশন করলে 3 ডিগ্রি ব্রোমাইড উৎপন্ন হয়। পরেরটা কি বলেছে আমাদের, না একটি দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 288 pm, ধাতুর ঘনত্ব 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 208 গ্রাম ওই মৌলের মধ্যে কতগুলি পরমাণু এবং একক কোষ আছে। আমরা কি জানি না, আমরা জানি রো সমান জেড এম বাই এন এ ইন্টু এ কিউব, রো সমান জেড এম বাই এন এ ইন্টু এ কিউব। রো আর আমাদের ঘনত্ব দেওয়া আছে, এম এর মান পারমাণবিক ভর দেওয়া আছে, একক কোষের পরমাণুর সংখ্যা জেড সমান কত, না দেহকেন্দ্রিক ক্লাস আমাদের বলে দিয়েছে বিসিসি, বিসিসি অ্যাসিডের ক্ষেত্রে একক কোষের পরমাণুর সংখ্যা 2 হয়, কিনারা দৈর্ঘ্য এর সমান 288 পিকোমিটার, সেখান থেকে আমরা সেন্টিমিটারে ট্রান্সফার করে নিলাম। এবার আমরা কি করব, ভ্যালুটাকে বসিয়ে তার এম ভ্যালু আমরা বের করব, কারণ এম ভ্যালু আমাদেরকে সাপ্লাই করা নেই। দেখো আমরা এখান থেকে এম ভ্যালু পাচ্ছি কত, 51.7955 গ্রাম। বলেছি কি ওই যে গ্রামটা দেওয়া আছে, ওই 51.7955 ওই গ্রামে কত পরমাণু থাকে, না থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 208 গ্রামে কত থাকবে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, 24.887 10⁻23। তাহলে আমরা অত গ্রামে কত পরমাণু, 208 গ্রামে পরমাণু সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। আমাদের সঙ্গে সঙ্গে সেখানে ফিনিশিং দিয়ে দিতে হবে, অতএব 208 গ্রামে পরমাণু সংখ্যা সমান এত, এইটা লিখলে হাফ নম্বর থাকে। বলছি দুটি পরমাণু সমান একটি একক কোষ, এখানে দেখো দুটি পরমাণু, বিশেষে দুটি করে পরমাণু থাকে মানে একটি একক কোষ হয়, আর অতগুলো পরমাণু মানে কতগুলো একক কোষ, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে তার কতগুলো একক কোষ। তাহলে সেটাও আমরা বলে দেবো, কারণ এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল কি তার কতগুলি পরমাণু থাকবে এবং কতগুলো একক কোষ আছে সেটা বলতে হবে। এই জন্য প্রত্যেকটা ম্যাথামেটিক্স করার পরে আমরা সুন্দর করে ভাষা দিয়ে লিখে দেবো, অতএব তার একক কোষের সংখ্যা এত এবং পরমাণু সংখ্যা এত। এই যে এখানে একটা আমাদের সরল ঘনকাকার একক কোষ দেওয়া আছে, তার প্যাকিং দক্ষতা বের করানো আছে, এবং তার আগে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেল দুটি। ফ্র্যাঙ্কেল আমাদেরকে কি বলেছে, না কোনো আয়নীয় ক্লাসে যখন কোনো আয়ন সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে এবং একটি আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে এবং তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে ফ্র্যাঙ্কেল ত্রুটি বলে। তার মানে ফ্র্যাঙ্কেল ত্রুটিতে সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে এবং একটি ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে অবস্থান করে। তাহলে সেখানে আমাদের উদাহরণ এক্সাম্পল কি হচ্ছে, না এক্সাম্পল হচ্ছে এজিবিআর বা এজিসিএল, জেডএনএস, এজিআই এরা। না সরল ঘনকাকার জালকের প্যাকিং দক্ষতা, সরল ঘনকাকার জালকের প্যাকিং দক্ষতা বলছি কি, ধরিলাম আমরা একটি ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি এবং তার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণার ব্যাসার্ধ কত, না আর কনসিডার করেছি। দেখো এই যে আমরা ধরেছি তার এই যে কণার ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ সমান কত হচ্ছে, না 2r হচ্ছে। প্রতিটি কণার আয়তন কত, না 4/3 সরল ঘনকাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে, না কণা সংখ্যা ইন্টু কণার আয়তন, কণা সংখ্যা কত 1, 1 ইন্টু 4/3 সমান 4/3। একক কোষের আয়তন কত, একক কোষের আয়তন হচ্ছে 2r এর হোল কিউব সমান 8r3। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত হবে, না কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের আয়তন সমান 4/3 ভাগ করলে যেটা হবে সেটা। এটাই হলো আমাদের কি, না সরল ঘনকাকার একক কোষের অধিকৃত আয়তনের পরিমাণ তাহলে কত, তার সঙ্গে আমরা 100 গুণ করে দিচ্ছি। এবার দেখো এখানে ইনঅর্গানিক থেকে কয়েকটা কোশ্চেন দিয়েছে,
বলেছে ক্যান্ডিয়ামের সুস্থিত জারণ অবস্থা কোনটি? না স্ক্যান্ডিয়াম। না স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনের যেটা আমরা দেখতে পাচ্ছি, বাইরের সেলে 3টে ইলেকট্রন আছে, এবং স্ক্যান্ডিয়াম ওটাকে ছেড়ে দিতে পারলে তাহলে সে 18 হয়ে যাবে। 18 হয়ে গেলে তার আগের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন ফিরে পাবে, আর্গন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও চাইবে যে 3টা ইলেকট্রন রিলিজ করে দিয়ে আমি আর্গন হয়ে যাই। দেখো ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে, কারণ ব্যাখ্যামূলক কোশ্চেন আমরা অনেকেই ভালো করে লিখতে পারি। বলেছে দেখো Sm2+ আর Eu2+ ভালো বিজারক পদার্থ হলেও Ce4+ একটি জারক পদার্থ কেন? একটা আমরা দেখতে পাচ্ছি সামারিয়াম, ইউরোপিয়াম, আর একটা কি, আর একটা হচ্ছে সিরিয়াম। সামারিয়াম, ইউরোপিয়াম, আর হচ্ছে সিরিয়াম। বলছি কি সিরিয়াম, সামারিয়াম এবং ইউরোপিয়ামের তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা এখানে দেখাচ্ছি। সিরিয়ামের কত 5d1 6s2 4f1। 3+ হলে কত হবে? 3+ হলে আগে ডি আর এস চলে যাবে, তারপরে এফ থাকবে, আর 4+ হলে এফ যাবে। সামারিয়ামের বেলায় কি না, ওর হচ্ছে 5d0 6s2 4f6। তাহলে সামারিয়াম যখন 3+ হবে তাহলে এস থেকে দুটো যাবে আর এফ থেকে একটা। ডি 2+ হলে 2+ হলে কত হবে না, শুধু দুটো চলে যাবে, এস এরটা এফ এরটা ঠিক থাকবে। আর ইউরোপিয়াম সে 4f7 6s2 2+ হলে 6s থেকে চলে যাবে, 3+ হলে 4f6 একটা এখান থেকে চলে যাবে, আর 4f এর একটা আর 6s এর দুটা। বলছে কি যে ল্যান্থারের যে মৌলগুলো হয় না, তাদের স্থায়ী জারণ অবস্থা হচ্ছে +3। তাহলে সামারিয়াম, ইউরোপিয়াম এবং সিরিয়াম আয়নগুলি তাদের স্থায়ী জারণ অবস্থাতে ফিরে আসার প্রবণতা দেখাবে। সবাই আমরা তাই করি, মানে যেমন আমরা করি সারাদিন বাড়ির বাইরে চলে গেলাম, সারাদিন ঘুরে 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 সন্ধেবেলা ঠিক নিজ আস্তানায় ফিরে এলাম। এরাও ঠিক সেরকম, এদের সবার ইচ্ছে কি আছে, তাদের যে স্থায়ী জারণ অবস্থা সেখানে ফিরে আসা তাদের ইচ্ছে থাকে। এবং সেই কারণে কি হয় না, সিরিয়াম 4+ একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়। ও একটা ইলেকট্রন গ্রহণ করে +3 জারণ স্তর দেখাতে শুরু করে এবং জারণ স্তরে পৌঁছে যায়। আর সামারিয়াম আর ইউরোপিয়াম ওরা একটা করে ইলেকট্রন বর্জন করে +3 জারণ স্তরে আসে। তাই কি হয় না, সিরিয়াম ভালো জারক পদার্থ হয়, কিন্তু এসএম আর ইউরোপিয়াম ভালো বিজারক পদার্থ। তাহলে কেন এরকমটা হলো, তার কারণ হচ্ছে সবার ইচ্ছে আছে স্টেবল জায়গায় ফিরে আসা। সুতরাং এদেরও স্টেবল জায়গা হলো তাদের জারণ সংখ্যা, সেটাই হলো তাদের স্টেবল জায়গা। ওখানে অথবাতে একটা কোশ্চেন দিয়েছে, কপার+ আয়ন এবং কপার 2+ আয়নের ন্যায় রঙিন লবণ গঠন করে না কেন? দেখো কপার+ যদি আমরা গঠন করি, দেখো কপার+ এর ইলেকট্রনিক বিন্যাস যোজ্যতা কক্ষের 3d10 4s0। ডি কক্ষ ফুলফিল হয়ে আছে, ডি কক্ষ ফুলফিল হয়ে থাকার কারণে ও দৃশ্যমান আলোক রশ্মি শোষণ করে ডিডি ইলেকট্রন স্থানান্তর করা সম্ভব হয় না। তাহলে আমরা কখন কালার দেখতে পাবো না, তখনই আমরা কালার দেখতে পাবো যদি ডিডি ট্রানজিশন ঘটে, ডিডি স্থানান্তর ঘটে। কিন্তু এখানে আমাদের ডিডি স্থানান্তর ঘটছে না, ডিডি স্থানান্তর ঘটছে না বলেই আমরা এখানে কোনো কালার দেখতে পাই না।
কপার 2+ যদি আমরা কনসিডার করি তখন সেটা হয়ে যায় 3d9 4s0। তাহলে কপার 2+ আয়নের 3d কক্ষটি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকায় দৃশ্যমান আলোক রশ্মি শোষণের মাধ্যমে ডিডি ট্রানজিশন ঘটে, এবং তাই কপার 2+ আয়নের লবণগুলি কি হয় না, কপার 2+ আয়নের লবণগুলি কি হয় না, রঙিন হয়। তাহলে রঙিন হওয়ার পিছনে কারণ আমরা কি দেখতে পাচ্ছি না, রঙিন হওয়ার পিছনে কারণ হলো ডিডি ট্রানজিশন। অর্থাৎ তারাই কালার দেখাবে যাদের ডিডি ট্রানজিশন হবে। আরও একটা কারণ হয়, তো সেটা আমরা পরে আরও দেখব। এখানে কি বলা আছে দেখো, আমাদের এখানে একটা বলা আছে কি K2PtCl6 লবণের অস্তিত্ব আছে, কিন্তু K2NiCl6 এর অস্তিত্ব নেই। বলছি নিকেলের যোজিতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কত না 3d8 4s2, এবং প্লাটিনামের কত না 5d9 6s2। যে প্লাটিনামের আকার বড় এবং অপূর্ণ ডি উপকক্ষ থাকায় ইহা 6 সবর্গাঙ্ক যুক্ত জটিল যৌগ গঠন করতে পারে। বলছি নিকেলের অপূর্ণ 3d উপকক্ষ থাকলেও অত্যন্ত ছোট আকারের কারণে ও 6টি লিগেন্ডকে একসঙ্গে স্থান দিতে পারে না। তাহলে প্লাটিনাম কেন পারলো না, প্লাটিনামের সাইজ অনেক বড়, সাইজ বড় হওয়ার কারণে এবং অপূর্ণ ডি থাকার কারণে ও তাদেরকে স্থান দিতে পারছে, কিন্তু নিকেল পারল না, তার সাইজ অনেকটা ছোট। সেই ছোট সাইজ হয়ে যাওয়ার কারণে 6টা লিগেন্ডকে একসঙ্গে ও স্থান দিতে পারে না, এবং তাই K2NiCl6 লবণের কোনো অস্তিত্ব নেই। পরেরটা কি বলা আছে দেখো, আম্লিক মাধ্যমে MnO4- দ্বারা নাইট্রেট আয়নের জারণের সমীকরণটি লেখো। দেখো MnO4- 8টা ইলেকট্রন নিয়ে 8টা H+ আর 5টা ইলেকট্রন নিয়ে Mn2+ হয়, তার এখানে 4টা জল যোগ করতে হয়। মানে হিসেবটা কীরকম হয়, MnO4- থেকে ও চলে যায় কোথায় না ম্যাঙ্গানিজ 2+ চলে যায়, আর দিয়ে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির ব্যালেন্সটা করে দিই, আর NO2- থেকে NO3- কনভার্ট হয়ে যায়। এরও আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করে দুটোকে যোগ করে দিলে যা হয় সেটাই হবে আম্লিক মাধ্যমে MnO4 দ্বারা নাইট্রেট আয়নের জারণের সমীকরণ। এবারে সবাইকে বলি, সবাই আগে আমরা ক্লাস 11-এ আমরা জারণ বিজারণ পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা এইগুলো সব ব্যালেন্সগুলো করতে পেরেছিলাম বা শিখেছিলাম, এবং তাই এখন আর আমাদের এগুলো করার দরকার হবে না, আমরা জাস্ট শুধু ব্যালেন্সটা করে নিলেই হবে। তো ফাইনাল ইকুয়েশনটা আমরা দেখে নিলে হবে, কিন্তু আমি এখানে জাস্ট ভেঙে ভেঙে দেখিয়েছি সবার বোঝার স্বার্থে। বলেছে কি দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ইথাইল ব্রোমাইড জলীয় KOH এবং অ্যালকোহলীয় পৃথক পৃথকভাবে বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। দেখো ইথাইল ব্রোমাইডের জলীয় KOH দেওয়া হলো এবং ইথানলীয় KOH দেওয়া হলো। জলীয় KOH দিলে সবসময়ের জন্য OH উৎপন্ন হয়, মানে অ্যালকোহল উৎপন্ন হবে, আর ইথানলীয় পড়লে সবসময়ের জন্য ডাবল বন্ড উৎপন্ন হবে। না পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো, DDT ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন DDT প্রিপারেশন করতে বলেছে। দেখো ক্লোরোবেঞ্জিনের সঙ্গে আমরা কি করছি না, ক্লোরাল মিশিয়ে গাঢ় H2SO4 দিয়ে দিচ্ছি, ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ক্লোরাল মিশিয়ে গাঢ় H2SO4 দিচ্ছি, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আমাদের কি না DDT ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, পরের কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে, একটি করে উদাহরণ দাও। এস্ট্রিলার ক্লার্ক বিক্রিয়া, গম্বার বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া। তাহলে দেখো আগে আমরা দিয়েছি দেখো গম্বার বিক্রিয়াতে কি না এরকম ডাইজোনিয়াম ক্লোরাইড আছে, তার সঙ্গে নাইট্রোবেনজিন এবং NOH এর উপস্থিতিতে হচ্ছে ওরা যুক্ত হয়ে যাবে, প্যারানাইট্রো বাইফিনাইল যৌগ উৎপন্ন করে, আর নাইট্রোজেনটা চলে যাবে NaCl আর জল উৎপন্ন করে।
ঠিক আছে, প্যারানাইট্রো বাইফিনাইল ইন্টু আর হচ্ছে NaCl উৎপন্ন করবে, যেটার নাম হচ্ছে গম্বার্ক রিয়াকশন। কাপলিং রিয়াকশনের উদাহরণ দিতে বলেছি, দেখো আমরা কাপলিং রিয়াকশনে সবসময়ের জন্য এই উদাহরণটাই দেব। এবং N2 প্লাস Cl মাইনাস অ্যানিলিনের বিটা ন্যাপথল ক্ষারীয় বিটা ন্যাপথল, তাতে NaOH, পিএইচ হচ্ছে কত না 9 থেকে 10-এর মধ্যে রাখতে হবে। এবং আমাদের যেটা উৎপন্ন হবে 1 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল সোডিয়াম লবণ, যেটার কালার হচ্ছে লাল। সচরাচর লাল কালার আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন আমাদের হাতে মানে যদি বুঝতে পারবো না, ওটাকে হাতে একটু ঢেলে নিয়ে জলে দিতে হবে, জল ঢালতে হবে হাতে করে, তখনও দেখা যাবে ওই ডাইয়ের কালার চকচক করা শুরু করবে। পরের রিয়াকশন আমাদের কি বলেছে দেখো না, এস্টুয়েলার ক্লার্ক রিয়াকশন। এস্টুয়েলার ক্লার্ক রিয়াকশনে আমরা কি বলতে পারি না, এই ক্লাস এখানে হচ্ছে অ্যামিন হচ্ছে কি হয় না মিথাইলেটেড হয়, অ্যামিনকে মিথাইলেশন করানো হয়। এখানে হচ্ছে আমাদের দেখো RnH2 ছিল, RnH2তে আমরা কি করেছি না ফর্মালডিহাইড দিয়েছি আর ফর্মিক অ্যাসিড দিয়েছি, দিলেও তৈরি হচ্ছে কি না Rn দুটো CH3, অর্থাৎ দুটো H এর পরিবর্তে দুটো CH3 ঢোকানো হলো, তাহলে এস্টুয়েলার ক্লার্ক রিয়াকশন। এটা কি বলেছে দেখো, C2H5NO সংকেতযুক্ত একটি জৈব যৌগ A কে P2O5 সহ উত্তপ্ত করলে অপর একটি জৈব যৌগ B উৎপন্ন হয়। B যৌগকে সোডিয়াম ইথানল দ্বারা বিজারিত করলে C যৌগ উৎপন্ন হয়। C কে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে D যৌগ গঠন করা যায়, যা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। বলছে ABCD কে শনাক্তকরণ করো। তাহলে এ কি বলেছে C2H5NO, দেখো C2H5NO P2O5 এর সঙ্গে রিয়াকশান করলে তখন জল চলে যাবে, জল চলে গেলে সঙ্গে সঙ্গে যে আমাদের এখানে CN পড়েছে, তাতে আমরা সোডিয়াম ইথানল দিয়ে যদি রিডাকশান করি তাহলে CH3CH2NH2 হবে, এটা হচ্ছে আমাদের NH2। এটা হচ্ছে আমাদের NH2, তাতে নাইট্রাস অ্যাসিড দিলে কি হয় না ওটা অ্যালকোহল হয়, আর 1 ডিগ্রি অ্যালকোহল যেটা হচ্ছে ইথানল, তাতে আয়োডোফর্ম রিয়াকশান দিলে আমাদের আয়োডোফর্ম উৎপন্ন হয়। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে কি বলেছে দেখো আমাদেরকে, বলছে যে সকল প্রকার কার্বোহাইড্রেটকে কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়, পরীক্ষাটি লিখতে হবে। পরীক্ষাটার নাম হচ্ছে মলিস রিয়াকশন, মলিস টেস্ট। মলিস টেস্টের কী করা হয় না সকল প্রকার কার্বোহাইড্রেটকে আমরা শনাক্তকরণ করতে পারবো। বলছি কার্বোহাইড্রেট কীরকম না, কার্বোহাইড্রেটে আলফা ন্যাপথল আর ইথানল দিয়ে গাঢ় হিসেবে দেওয়া হলো। তাহলে কি বলছে না কার্বোহাইড্রেট যাতে হচ্ছে আলফা ন্যাপথল প্লাস ইথানল দেওয়া হচ্ছে আর গাঢ় স্টেসফোর দিলে কি হয় না লালচে বেগুনি বা বেগুনি বলয় গঠিত হবে, হয় লালচে বেগুনি হবে অথবা কি বেগুনি বলয় হচ্ছে গঠিত হবে। এখান থেকে আমরা বুঝতে পারবো কি যে এরা হচ্ছে কার্বোহাইড্রেট, এবং এটা করেছিল কি বিজ্ঞানী মলিস। পরেরটা কি বলেছে না গ্লাইসিনের সমতলের বিন্দু 6.0, এর অর্থ কি না গ্লাইসিনের সমতলের বিন্দু 6.0 বলতে বোঝায় যে পিএইচ এর মান 6.0 হলে গ্লাইসিন পশম জুইটার আয়ন রূপে অবস্থান করে এবং বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ থাকে। তার মানে যার হচ্ছে সমতলের বিন্দু যা হবে সেইখানে জুইটার আয়ন তৈরি করবে এবং বৈদ্যুতিকভাবে সে কী করবে না নিরপেক্ষই থাকবে। পরেরটা আমাদের কি বলেছে দেখো ডিএনএ নিউক্লিওটাইডের একটি ডিএনএ নিউক্লিওটাইডের নাম এবং গঠন সংকেত দেখাও। ডিএনএ নিউক্লিওটাইড না ডিএনএ নিউক্লিওটাইডের নাম এবং গঠন সংকেত দেখাতে বলেছে।
আমরা ওখানে ডিএনএ নিউক্লিওটাইডের আমরা ছবি একটা দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে ফসফেট গ্রুপ, একদিক দিকটা হচ্ছে ফসফেট গ্রুপ দেখতে পাচ্ছি, আর এখানে আমরা নাইট্রোজেনিয়াস বেসগুলো আমরা হচ্ছে এজিসিটি, এজিসিটি বা টিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি না ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে যাই 5-এর দাগে সি। 5-এর দাগে সিতে প্রথম অর্গানিক কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো গাঢ় অ্যাসিটোনে গাঢ় H2SO4 দিয়েছে। অ্যাসিটোনে যদি গাঢ় H2SO4 দেওয়া হয় তখন অ্যাসিটোন উৎপন্ন করে কি না মেসিটিলিন। আর 2 নম্বরে কি বলেছে না CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, তাতে সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া হলো আর মিথানল দেওয়া হলো। না সোডিয়াম বোরোহাইড্রাইড যখন দেওয়া হবে তখন শুধু অ্যালডিহাইডটা রিডাকশান হবে একবার, আর একবার রিডাকশান হবে পুরোটা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে পুরোটা রিডাকশান হবে এন বিউটাইল অ্যালকোহল। আর যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড দিই তখন শুধু ডাবল বন্ডটা পড়ে থাকবে, শুধু CH2OHটা হবে। এটাতে দেখো অনেকগুলো পার্থক্য এখানে দিয়েছে, দেখতে পাচ্ছি যেন পার্থক্যগুলো একবার দেখে নাও। বলিস দেখো ফর্মালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে পার্থক্য। দেখো ফর্মালডিহাইড অ্যাসিটোনের মধ্যে আমরা কি পার্থক্য করবো না, অ্যাসিটোন আয়োডোফোম রিয়াকশানে ছাড়া দেয়, ফর্মালডিহাইড দেয় না। আর কি, আর তো কোনো পার্থক্য নেই। আমাদেরকে পার্থক্য বলতে আমরা সেটাই বুঝি যেটা তার কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জের কথা বললে কোনো কিছু হবে না, কিন্তু কেমিক্যাল চেঞ্জের কথা আমাদেরকে বলতে হবে এবং কেমিক্যাল রিয়াকশান দিয়ে বলে দিতে হবে যে আমার এখানে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, নাহলে বুঝবে কি করে। আচ্ছা, আর 2 নম্বরে একটা কি পার্থক্য বলেছে দেখো না, যদি আমরা ফর্মালিন যদি টলেন্স বিকারক যোগ করে উত্তপ্ত করি তখন ধাতব সিলভার অধক্ষে পড়ে যাবে, কিন্তু অ্যাসিটোন টলেন্স বিকারক সহ উত্তপ্ত করলে অ্যাসিটোন কোনো অধক্ষে দেবে না। তাহলে টলেন্স বিকারক হচ্ছে টলেন্স টেস্ট কারা দেয়, আর টলেন্স টেস্ট তারা দেয় যারা হচ্ছে অ্যালডিহাইড, কিন্তু যারা কিটোন তারা টলেন্স টেস্ট দিতে পারে না। পরটা কি বলেছে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর বেঞ্জালডিহাইডের মধ্যে পার্থক্য বলেছে। না অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা গাঢ় অ্যাসিটিক অ্যাসিড কোথায়, অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড, না অ্যাসিটালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের মধ্যে পার্থক্য কী হবে না অ্যাসিটালডিহাইডকে যদি আমরা গাঢ় এনএইচ দ্রবীভূত গাঢ় এনএইচ এবং কেট দ্রবীভূত এনএইচ সহযোগে যদি আমরা কেট দ্রবীভূত আয়োডো দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করি তখন এটা আয়োডোফোম টেস্ট আমরা পাবো। এটা বেঞ্জালডিহাইড আয়োডোফোম টেস্ট দেয় না। সবচেয়ে বাজে মানে যেটা বদমা এই প্রথম কথা যে বেঞ্জালডিহাইড আয়োডোফোম টেস্ট দেবে না, অ্যাসিটোন মানে অ্যাসিটালডিহাইড আয়োডোফোম রিয়াকশানে সাড়া দেবে। পরে কোশ্চেন কি বলেছে না সালফার ট্রাইঅক্সাইডের বিজারণ ধর্ম নেই কেন, না সালফার ট্রাইঅক্সাইডের বিজারণ ধর্ম না থাকার কারণ না সালফারের যোজিত কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো 6s2 3s2 3p4 3d0। বলি সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সালফার পরমাণু আগে থেকেই তার সর্বোচ্চ জারণ অবস্থাতে অবস্থান করছে, তাই কি হয় না পুনরায় জারিত হতে পারে না। এছাড়া ইহা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে না, তাই সালফার ডাইঅক্সাইড তার বিজারণ ধর্ম নেই। বলছে সে আগে থেকেই তো তার ম্যাক্সিমাম জারণ অবস্থাতে সে পৌঁছে আছে। আগে থেকেই সে তার ম্যাক্সিমাম জারণ অবস্থাতে পৌঁছে আছে, ফলে তার পক্ষে আর কখনোই বাড়ানো সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। এছাড়া আবার কী করে না সালফার ডাইঅক্সাইডে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাউকে দান করতে পারে না, তাইও সালফার ডাইঅক্সাইড তার বিজারণ ধর্ম নেই। দেখো
আচ্ছা, ডি আছে, এইচ ই আছে, এ পাশে জি আছে, এইচ আছে। আচ্ছা, দেখো এখানে এরকম আমাদের একটা কিটোন দেওয়া আছে, একটা অ্যালডিহাইডের কিটোন, তাতে আমরা দেওয়া হচ্ছে কি না টলেনেসি দিচ্ছে। আর টলেনেসি যখন দেওয়া হয় তখন তো কিটোন রিয়াকশন করে না, অ্যালডিহাইড রিয়াকশন করে। আমরা এই জানছিলাম না, কিটোন রিয়াকশন করবে না, অ্যালডিহাইড অ্যাসিডে কনভার্ট হবে আর সিলভারের মিরর তৈরি করবে। এইটা যদি আমরা Ag2+ এবং H2SO4 জল দিই, তখন এটা কি উৎপন্ন হবে না, তখন এটা উৎপন্ন হবে অ্যাসিটোফেনন। এবং উৎপন্ন হচ্ছে কি দেখো, এটা আমাদের উৎপন্ন হচ্ছে অ্যাসিটোফেনন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই রিয়াকশানটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের মধ্যেই পড়ে ওই রিয়াকশানটা। তারপরটা কি বলেছে দেখো, না এফ আমাদের কি উৎপন্ন করছে না, বেঞ্জালডিহাইড থেকে হচ্ছে যে সিনামেলডিহাইড উৎপন্ন করেছে, সিনামিক অ্যাসিড থেকে সিনামেলডিহাইড। না রিয়াকশন যখন বেঞ্জালডিহাইড থেকে সিনামেলডিহাইড উৎপন্ন করেছে, এবং তখন তার নাম অবশ্যই হবে কি না, অবশ্যই হবে ক্লেইজন স্মিথ রিয়াকশন। ক্লেইজন ক্লেইজন স্মিথ রিয়াকশন। এবং ক্লেইজন স্মিথ রিয়াকশানে অ্যাসিটালডিহাইড আর লঘু NaOH মেশালেই রিয়াকশানটা চলতে থাকবে, রিয়াকশানটা আমাদের চলতে থাকবে। ফর্মালডিহাইডে কী বলছে না, ফর্মালডিহাইডে গাঢ় অ্যামোনিয়া দেওয়া হলো না, ফর্মালডিহাইডে গাঢ় অ্যামোনিয়া দিলে কী হবে না, ইউরোট্রপিন পাওয়া যাবে। আমরা দেখো CH2 হলো 6 N4 ইউরোট্রপিন আমরা এখান থেকে পেয়েছি। তারপরে আমাদের কি বলেছে দেখো, এইচ কি বলেছে, এইচ দেখো দেওয়া আছে আমাদের কি COOAg, অর্থাৎ সিলভার বেঞ্জোইক অ্যাসিডে সিলভার লবণ। এবং তারপরে কি দেওয়া আছে না, Br2CCl4 দিয়ে এইচ উৎপন্ন করেছে। এবং এইচটা অবশ্যই হবে কি না ব্রোমোবেনজিন, অবশ্যই হবে ব্রোমোবেনজিন। এবং বিক্রিয়ার নাম হান্স ডিকার রিয়াকশন। আচ্ছা, আরেকটা কি বলেছে দেখো, লাস্ট আরেকটা কি বলেছে না, আমাদের এখানে একটা প্রোপানোয়িক অ্যাসিড আছে না, প্রোপানোয়িক অ্যাসিডের 2 নম্বর কার্বনে ব্রোমিন ঢুকিয়েছে। আর সেইখানে আমাদের ব্রোমিন ঢোকাতে হলে তাহলে আমাদের কি করতে হবে না, লাল ফসফরাস Br2 আর ওয়াটার দিতে হবে। এবং সম্ভবত এই রিয়াকশানের নাম HVZ হেলভরা জেলেনস্কি রিয়াকশন। অথবাতে কি বলেছে দেখো, অথবাতে বলেছে আমাদের বাড়ির বিকারক। ব্রাডের বিকারক কি না, ব্রাডের বিকারক হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। দেখো আমরা তার স্ট্রাকচার অঙ্কন করে দিয়েছি, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের স্ট্রাকচার। বলছে ডিএনপিকে মিথানল এবং গাঢ় H2SO4 মিশ্রণে দ্রবীভূত করে এই বিকারকটি প্রস্তুত করা হয়। বিকারকটা প্রস্তুত করতে হয়, বিকারকটা প্রস্তুত করার জন্য কি হয় না, ডিএনপিকে মিথানল এবং গাঢ় H2SO4 মিশ্রণে দ্রবীভূত করতে হবে। মিথানল গাঢ় H2SO4 মিশ্রণে দ্রবীভূত করলে তবে ঠিকঠাক হবে এবং কাজ করবে, নাহলে কিন্তু বেশি পুরনো হয়ে গেলে তখন আর রিএজেন্ট আর কাজই করবে না। আচ্ছা, বলেছে কি না, পরের কোশ্চেনটা দেখো, আমাদের পরের কোশ্চেন বলেছে NaI এর সাথে H2SO4 এর বিক্রিয়ায় HI উৎপন্ন হয় না কেন। NaI H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে প্রথমে NaHSO4 উৎপন্ন করলো, মানে NaHSO4 সালফার ডাইঅক্সাইড আয়রন উৎপন্ন করলো, সেই উৎপন্ন করলো। বলছে আবার NaI H2SO4 এর সঙ্গে যুক্ত হয়, H2SO4 এর সঙ্গে যুক্ত হয়ে আবার কি HI উৎপন্ন করলো, সেই HI H2SO4 এর সঙ্গে যুক্ত হয়ে এরকম উৎপন্ন করছে। অর্থাৎ HI উৎপন্ন হয়, কিন্তু যে উৎপন্ন হয় সে আবার ভেঙে যায়, ভেঙে অন্য প্রোডাক্ট শক্তিশালী বলছে না, HI শক্তিশালী বিজারক পদার্থ। বিজারক পদার্থ শক্তিশালী হওয়ার জন্য H2SO4কে সালফার ডাইঅক্সাইডে বিজারিত করে এবং নিজে আয়োডিন হয়ে যেতে পারে। তাহলে যেহেতু আমাদের HI শক্তিশালী বিজারক, বিজারক পদার্থকে H2SO4কে সালফার ডাইঅক্সাইডে বিজারিত করে এবং নিজে আয়োডিনে জারিত করে। পরেরটা কি বলছি দেখো, লাল ফসফরাস সাদা অপেক্ষা অধিক সুস্থিত কেন না, লাল ফসফরাস সাদা ফসফরাসের দুটির প্রভেদ এবং তাদের গঠনগত পার্থক্য লক্ষ্য করা যায়। সাদা ফসফরাসে দেখো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং এখানে ফসফরাস পরমাণুগুলি পরস্পরের সাথে এক বন্ধনে যুক্ত থাকে।
এবং প্রতিটি পিপি বন্ধন যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি পরিবর্তে কত হয়ে যাচ্ছে না 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। বলছি কিনা প্রতিটি পিপিপি বন্ধন কোণ হচ্ছে কত না 90 ডিগ্রি পরিবর্তে 60 ডিগ্রি হয়, পিপুর মধ্যে তীব্র কৌণিক পীড়ন লক্ষ্য করা যায়। এছাড়া এই পিপুর অণুগুলিতে তীব্র ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলে ক্রিয়া করে, তাই সাদা ফসফরাস অধিক সক্রিয়। তাহলে সক্রিয়তার কারণ অ্যাকচুয়ালি কি না, তার সক্রিয়তার কারণ হচ্ছে তার ওখানে একটা পীড়ন দেখা যায়। বলছি যে পীড়নটা কি হয়, এটা 90 ডিগ্রি অ্যাকচুয়ালি তার যেহেতু চতুর্থ হলো তার কোণ 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু কোণ 90 ডিগ্রি না হয়ে 60 ডিগ্রি হয়, এবং সেই জন্যই কৌণিক পীড়নটা দেখা যায়। আর এবং ওই কৌণিক পীড়নের কারণেই হয়তো দেখা যাবে যে তার সেখানে তার রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে যাচ্ছে, সক্রিয় হয়ে যাচ্ছে। আবার ভ্যান ডার ওয়াল ফোর্স আছে। লাল ফসফরাস দেখো আমাদের কীরকম তার স্ট্রাকচার। লাল ফসফরাসের পিপচতুস্থলকে গঠন এরূপ গঠনাকৃতি কৌণিক অপেক্ষাকৃত কম হয়, এবং ফলে কি পিপি বন্ধন অপেক্ষাকৃত শক্তিশালী হয়। বহু সংখ্যক শক্তিশালী পিপি বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হলে সব একদম জায়েন্ট মলিকুল তৈরি হয়, যেখানে ফসফরাস পরমাণুতে পরিণত করতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। তাই লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা অধিক স্থিতিশীল। তাই লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা অধিক স্থিতিশীল। সবাই একবার করে মুখস্থ করব, প্র্যাকটিস করব, কারণ ব্যাখ্যামূলক কোশ্চেন কারোরই ভালো করে ঠিকঠাক লেখা হয়নি। তার মানে সবাইকে ভালো করে লিখতে গেলে তবে আমাকে কি করতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে আর মুখস্থ করতে হবে, তবেই এটা সেখানে গিয়ে লেখা সম্ভব, নাহলে কিন্তু লেখা সম্ভব হবে না। বুঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে দেখো, চারের দাগে পাঁচের দাগে মনে সম্ভবত প্রবলেম আমাদের চলছে। প্রথম কোণ বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। কি করে আমরা প্রমাণ করব? না দেখো, প্রথম কোণ বিক্রিয়া যে কখনো সম্পূর্ণ হয় না, তার জন্য আমরা বলেছি প্রথম কোণ বিক্রিয়ার ক্ষেত্রে টি সমান কি হয়, 2.03 ডিভাইডেড বাই k1 log a বাই a মাইনাস এক্স। এবং সেখান থেকে আমরা আর একটা জিনিস বলতে পারবো কি না, ওর হচ্ছে এই যে এ সমান প্রাথমিক গাঢ়ত্ব এ মাইনাস এক্স, টি সময় পরে গাঢ়ত্ব কে ওয়ান সমান প্রথম কোণ বিক্রিয়ার হার দেবো। যদি টি সমান টি কমপ্লিট হয় তখন এ মাইনাস এক্স সমান জিরো। এ মাইনাস এক্স যদি জিরো হয়ে যায় তাহলে 2.03 ডিভাইডেড বাই কে ওয়ান লগ এ বাই জিরো, তখনই তার টি কমপ্লিট হবে। টি কমপ্লিট রিয়াকশান বলতে কি, এ মাইনাস এক্সটাকে আমাকে জিরো দেখাতে হবে। 2.03 বাই কে ওয়ান লগ ইনফিনিটিভ সমান হচ্ছে কত, ইন্টু ইনফিনিটিভ। অর্থাৎ না, যদি আমাকে জিরোটার রিয়াকশন যদি কমপ্লিট যদি আমাকে ধরা হয়, তাহলে ইনফিনিটিভ টাইম তার দরকার হবে। পরের কোশ্চেন দেখো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্য ধরে বসেছি। আমরা একটা ছেড়ে গেছি, এখানে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম ছিল, ছেড়ে গেছি। কি বলা আছে দেখো, 400 কেলভিন সেলসিয়াস উষ্ণতায় 400 কেলভিন সেলসিয়াস উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ 200 কেলভিন। 400 কেলভিন উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ 200 কেলভিন উষ্ণতার গতিবেগের 10 গুণ। বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তি কত হবে? দেখো 200 কেলভিনে যা আমার হবে কে সমান যদি k1 হয়, 400 কেলভিনে কত হবে 10k1। আরএনএস সমীকরণ থেকে আমরা কি পাই, লগ অফ k2 বাই k1 e a বাই 2.03 t2 মাইনাস t1 বাই t1 t2। এরপরে কি বলেছি না, ই এর সমান সক্রিয়করণ শক্তি, আর আচ্ছা ই এটা সক্রিয়করণ শক্তি, k2 সমান t2 উষ্ণতায় বিক্রিয়া হার দেবো, আর t1 k1 সমান t1 উষ্ণতায় বিক্রিয়া হার দেবো।
তাহলে লগ 10k1/k1 সমান EA/2.3R, এবং এখানে টেম্পারেচারটা ভ্যালুটা হচ্ছে 400 - 200 - 200 বাই এটা। এরপরে আমাদের কি হচ্ছে না, এটা দেখে নিয়েছি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা লগ 10 মানে 1, সেখান থেকে E0 মান আমরা বের করব। E0 মানে দেখো ফরম্যাটটা মোটামুটি রেডি হয়ে আছে, তো এই ফরম্যাটটা গিয়ে আমরা সেখানে E0 মানটা পুট করে দেবো। তাহলে E0 সমান কত হবে, এত কিলো মিটার জুল, যাকে 1000 দিয়ে ভাগ করলে এটা কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। ক্যালকুলেশনগুলো সব বাড়িতে হাতে হাতে করতে হবে, ক্যালকুলেশন করে করলে তাহলে ভালো, কারণ আমার ক্যালকুলেশন দেখা গেলো ভুল হয়ে গেল, আর বাবা আমিও তো মানুষ দেখে দেখে করছি, তাই না, ভুল তো হতেই পারে, তাই সবাই ক্যালকুলেশনগুলোকে অবশ্যই করবে। যে প্রথম ক্রম বিক্রিয়া হারতবকের মান দেওয়া আছে, যদি 0.05 মোল পার লিটার বিক্রিয়ক নিয়ে বিক্রিয়াটি শুরু করলেন, কত সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব 0.05 মোল পার লিটার হবে। তাহলে বিক্রিয়ার গাঢ়ত্ব এক্ষেত্রে আমাদের কত হচ্ছে দেখো না, এখানে গাঢ়ত্ব T সমান 2.3/K1 log of A/A-X, এ সমান কত হতো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, টি এর মান দেখতে পাচ্ছি, T সমান 2.03/K1 এবং log of A/A-X, এবং এই জায়গাতে আমরা কি করব দেখো, এখানে ভ্যালুটা আমরা পুট করি, টি সমান ধরে পড়ি বিক্রিয়ার গাঢ়ত্ব 0.05 মোল পার লিটার হবে। তাহলে টি 2.03/5, কারণ K1 এর মান দেওয়া ছিল মনে হয় ওই যে 5 মিনিট ইনভার্স log of 5 তা 2.03/5 log ইন্টু 10 স্কোয়ার, তাহলে ওখানে 10 স্কোয়ার হবে মানে 2 log 10, তাহলে 2 log 10 মানে বেশি হবে, সেখান থেকে ক্যালকুলেশন করলে 0.9212 মিনিট এটা আমাদের উত্তর আসবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের গাণিতিক রূপ উপপাদন করতে বলেছে। যদি আমাদের শূন্যক্রম বিক্রিয়া হয় তার গাণিতিক রূপ আমরা উপপাদন করব না। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি বলেছে দেখো না, এ থেকে বিক্রিয়াজাত পদার্থ আমরা কনসিডার করেছি, এবং সেখানে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন C0, সেটা 0, আর C0 - x সমান C, বিয়োগ করার পরে যেটা হয় সেটাকে আমরা C কনসিডার করলাম। ধরিলাম ইয়া একটি শূন্যক্রম বিক্রিয়া, প্রারম্ভিক গাঢ়ত্ব C0, টি সময় পরে x পরিমাণ বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলে অবশিষ্ট অংশের পরিমাণ কত হবে না 60 - C0 - x সমান C, যেটা আমরা ধরেছি। তাহলে বিক্রিয়া হার কত হচ্ছে মাইনাস dc বাই dt সমান কত K0 ইন্টু C0 মাইনাস x টু দি পাওয়ার 0 সমান K0। ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে দিলে মাইনাস ইন্টিগ্রেশন ডিসি সমান K0 dt, সমাকলন করে পাই। সহজ ইন্টিগ্রেশন, একদম সহজ করে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন একদম সহজ, একদম জটিল ইন্টিগ্রেশন এগুলো নয়। আচ্ছা, এরপরে কি বলছে দেখো না, এরপরে যেটা আমাদেরকে বলেছে যে C0 তো আমাদের চলে এলো, তাহলে এই যে মাইনাস C সমান K0 t প্লাস I সমান সমাকলন দেবো, যদি t সমান 0 হয় তখন C সমান 0 হবে, এবং তখন তাহলে C সমান C0 হবে, খুব ভালো কথা। তাহলে সেই জায়গায় C0 সমান K0 ইন্টু 0 প্লাস I, তাহলে I সমান মাইনাস অফ C0, তাহলে মাইনাস C সমান কত K0 t মাইনাস C0, তাহলে C0 ওই দিকটাতে গেলে C0 মাইনাস হচ্ছে C0 মাইনাস C সমান K0 ইন্টু টি। এরপরে কি বলেছে
জিরো মাইনাস সি সমান কে জিরো ইন্টু টি, তাহলে টি সমান সি জিরো মাইনাস সি বাই কে জিরো, ইহা শূন্যক্ষম বিক্রিয়ার সমাকলিত রূপ। তাহলে আমরা টি সমান সি জিরো মাইনাস সি বাই কে জিরো, ইহা হচ্ছে শূন্যক্ষম বিক্রিয়ার সমাকলিত রূপ, আমরা সেটা পেয়ে গেলাম। এরপরে কি বলেছে না হাফ লাইফ পিরিয়ডটা বের করতে বলেছে, এবং হাফ লাইফ পিরিয়ডে আমাদের কী ছিল দেখো, টি সমান টি হাফ যদি হয় তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয় সি এ বাই টু, তাহলে এখানে সি সমান কত হবে না সি জিরো বাই টু, তাহলে সি জিরো মাইনাস সি জিরো বাই টু সমান কে জিরো সমান কে সি জিরো বাই টু কে জিরো। এটা হচ্ছে আমাদের জিরো ক্রম বিক্রিয়ার এরপর আমরা কি করব দেখো, যে 250 ওষুধটা 0.01 মোলার ইউরিয়া দ্রবণের অভিশ্রবণ চাপ কত হবে, বোঝা গেছে। অভিশ্রবণ চাপ বের করতে বলেছে, আমরা জানি পাই সমান সিআর টি, সি সমান মোলার ঘনত্ব, টি হচ্ছে উষ্ণতা এবং পাই সমান অভিশ্রবণ চাপ। আমরা সব করে দিয়েছি এখানে, শুধু সবার উদ্দেশ্য হবে বসে 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 হাতে হাতে প্র্যাকটিস করে দেখে নেওয়া আমার উত্তরগুলোর সঙ্গে বইয়ের উত্তর বা যারা করবে তাদের উত্তরে মিল হচ্ছে কিনা। আমার ভুল হতেই পারে, আমি হচ্ছে মানুষ, আমিও দেখে দেখে রাত জেগে জেগে বসে বসে লিখেছি, সুতরাং ভুল হওয়াটা আমার স্বাভাবিক। তা দেখো আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম, ভ্যালুগুলো পুট করে দিলে যেটা আসবে আমাদের সেটাই হচ্ছে উত্তর। পরে কি বলছে না জলের সামান্য পরিমাণ লবণ দ্রবীভূত করলে তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন। বলছে কি হয় না, বিশুদ্ধ তরলের বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপের যদি সমান হয়, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে দ্রাবকের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। যখন জলে যখন সামান্য পরিমাণে অনুদ্বায়ী খাদ্য লবণ যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কি হয় না, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয় না। কেন কম হয় যদি মনে হয় না, দ্রবণের কথা যদি আমরা ভাবি সেখানে কে কে আছে না, দ্রবণের কথা যদি আমাদেরকে ভাবতে হয় তাহলে এবং তাহলে কি হবে না, জলের স্ফুটনাঙ্কে আনা হবে এবং দ্রবণের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হবে। বলছি দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পেয়ে যদি বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয় তখনই দ্রবণটা ফুটতে শুরু করে। অ্যাকচুয়ালি একটা দ্রবণ ফুটবে কখন না, দ্রবণ ফোটার মুখ্য সময় হচ্ছে তার যে বাষ্পচাপ সেটা যদি বৃদ্ধি পেয়ে বায়ুমণ্ডলীয় চাপে যদি সমান হয় তখনই হচ্ছে ফোটা শুরু করে। ওই দ্রবণের বাষ্পচাপকে বায়ুমণ্ডলীয় চাপে সমান করতে হলে দ্রবণটিকে জলের স্ফুটনাঙ্কের উপরে উত্তপ্ত করতে হবে, কারণ উষ্ণতা বৃদ্ধি তরলের বাষ্পচাপ বাড়তে থাকে। তাই জলে সামান্য পরিমাণ যদি আমরা খাদ্য লবণ দিয়ে দিই তখন কি হবে না, দিলে তার স্ফুটনাঙ্ক হুড় করে বাড়বে। পরেরটা কি বলেছে দেখো, বলছে পাঠালাম তড়িৎদ্বারের সাহায্যে এফইউএইচ এর হোল 3 সলে তড়িৎচালনা করলে সলকণাগুলি কোন তড়িৎদ্বারের অভিমুখে গমন করবে এবং কেন। দেখো প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে এফইউএইচ এর হোল 3 সলকে যদি আমরা তড়িৎচালনা করি তবে সলকণাগুলি হচ্ছে আমার অ্যাকচুয়ালি যাবে, সলকণাগুলি তো ধনাত্মক ধনাত্মক যদি হয় ও যাবে ক্যাথোডের দিকে, ক্যাথোড অভিমুখে ও হচ্ছে রওনা দিবে, ক্যাথোড অভিমুখে রওনা দিবে। কেন রওনা দিবে না, ফেরিক হাইড্রোক্সাইডের ধনাত্মক আধানগ্রস্ত বৈদ্যুতিকভাবে দ্রবণকে প্রশম করতে গেলে বিস্তার মাধ্যমকে অবশ্যই বিপরীত চার্জযুক্ত হতে হবে। তাহলে আমাকে কী করতে হবে না, যখন আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যখন এফইউএইচের হোল 3 সলে যখন আমরা তড়িৎচালনা করব তখন সলকণাগুলি ক্যাথোড অভিমুখে দৌড়ে চলে যাবে। ক্যাথোড কেন ক্যাথোডে যাবে না, ফেরিক হাইড্রোক্সাইড ধনাত্মক আধানগ্রস্ত তাই। এরপরে কি বলেছে না, মাইসেল কাকে বলে। বলছে মাইসেল হলো একটি ছোট গোলাকার কাঠামো যা জলে অ্যামফিফিলিক অণু দ্বারা গঠিত। গোলাকার মাইসেলের দিকে
কেন্দ্রের দিকে থাকে হাইড্রোকার্বন অংশ এবং পৃষ্ঠতল অভিমুখে থাকে আয়নীয় বা ধ্রুবীয় অংশ। মাইসেল গঠনকারী পদার্থের নাম কি? দেখো সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম চেয়ারের সংকেত C13H35COO Na। আর সোডিয়াম লরিল সালফেট C11H22, যে CH2OSO3Na, মানে অনেক বড় সংকেত সোডিয়াম লরিল সালফেট। পরে আমাদের কি বলেছে দেখো, পরের কোশ্চেন আমাদেরকে বলেছে, আমরা এগুলো মনে রাখবো, প্র্যাকটিস করব, কারণ এই কোশ্চেনগুলোই পড়বে এবং তখন আমরা করতে পারবো না। কোশ্চেন বাইরে থেকে কিছু আসবে না, অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলোই পড়বে, কিন্তু হয় আমাদের মনে থাকবে না, বা হচ্ছে এই জন্য আমরা কি করবো, একটু করে প্র্যাকটিস করে রাখবো, পড়ে রাখবো। দেখো P4O6 আর P4O10 দুজনের গঠন সংকেত অঙ্কন করতে বলেছে। আমি দুটো গঠন সংকেত P4O6 আর P4O10 দুজনের গঠন সংকেত আমরা ড্র করেছি। সবাই বাড়িতে বসে বসে এটাকে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে আমরা দুটো P4O6 এবং P4O10 দুটো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দুটো স্ট্রাকচার আমাদেরকে ওখানে ড্র করতে দিলেও ওরা দিতে পারে, ফলে আমরা বাড়ি থেকে দুটো স্ট্রাকচার অঙ্কন করেই যাব। আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তের দিকে, এবং শেষ মুহূর্তের শেষ লগ্নে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন আমরা হঠাৎ করে এখানে দেখতে পাচ্ছি। দেখো অথবাতে কি বলেছে দেখো না, দেখো এদের ক্ষারকত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। দেখো উপর থেকে নিচের দিকে গেলে ক্ষারকত্ব কমে যাবে, ক্ষারকত্ব বাড়বে না। আর জল সেটা স্ফুটনাঙ্কের ক্রম কী হবে না, জলের সবচেয়ে বেশি হবে, তারপরে টেলুরিয়াম, সেলেনিয়াম, তারপরে H2S। কারণ জল হচ্ছে কি হয় না, আণবিকতা বাড়লে তাদের হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়, ফলে আবার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে কেসটা কিনা, জল হচ্ছে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, হাইড্রোজেন বন্ডিং করতে পারার জন্য জলের স্ফুটনাঙ্ক হচ্ছে অত বেশি। পরের কোশ্চেন কি বলেছে, পলিঅ্যামাইডের উদাহরণ দাও, এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম দাও। সেটা হচ্ছে নাইলন 66, নাইলন 6। নাইলন 66 হলে দুটো হয়, একটা অ্যাডিবিক অ্যাসিড হয় আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হয়। আমরা দুজনের সংকেত পাশেই আমরা দিয়ে দিয়েছি, এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, দুজনের 6 তারও 6, এরও 6, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা দেখো আমাদের অ্যাডিবিক অ্যাসিড একটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন দেখতে পাচ্ছি। পরে কি বলেছি দেখো, ক্রোমিয়াম CrNH3 3+ আয়নের জ্যামিতিক আকৃতি এবং তার চুম্বকীয় ধর্ম ব্যাখ্যা করতে বলেছে। বলছি দেখো CrNH3 3+ যৌগের বা কমপ্লেক্স যৌগে কেন্দ্রীয় ক্রোমিয়াম পরমাণুর জারণ সংখ্যা +3। ক্রোমিয়াম +3 যে আয়নের যোজিতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো 4s0 3d3। অসম NH3 অণু একটি দুর্বল লিগ্যান্ড, তাই ইহা কেন্দ্রীয় ক্রোমিয়াম 3+ এর যোজিতা কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলিকে যুগ্ম করতে পারে না। কি বলেছে আমাদের এখানে না, বলছে কি না, NH3 হচ্ছে আমাদের কি না উইক ফিল্ডিং হওয়ার জন্য ও হচ্ছে ক্রোমিয়ামের যে যোজিতা কক্ষের যে অযুগ্ম ইলেকট্রন আছে সেগুলোকেও পেয়ার আপ করতে পারে না। এবার পেয়ার আপ যেহেতু করতে পারে না, তাই ও কি করেছে, D2sp3। বলছে কি দেখো না, যেহেতু অ্যামোনিয়া একটি হচ্ছে দুর্বল ফিল্ড লিগ্যান্ড, আছে দুর্বল ফিল্ড লিগ্যান্ড হওয়ার কারণে না ও ক্রোমিয়ামের যোজিতা কক্ষের ইলেকট্রনগুলোকে সবগুলোকে জোড়া করতে পারে না। এই যে দেখো, দেখো ক্রোমিয়াম 3+এ দেখো 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, তার তো অযুগ্ম ইলেকট্রন পড়েই আছে। যেহেতু অযুগ্ম ইলেকট্রন পড়ে আছে, তাই ও কী করে D2sp3 সংকরায়নের মাধ্যমে ক্রোমিয়ামের সঙ্গে ও কী করতে চায় না, ক্রোমিয়াম বন্ডিং করে
এবং তারপরে ও হচ্ছে যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে তাই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। আর একটা কি বলেছে দেখো, আর একটা এখানে এই যে দেওয়া আছে হচ্ছে যে এটা কি জানো, এটা হচ্ছে তার সেফটি ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে কীরকম হবে যেটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ক্রিস্টাল ফিল্ড দিয়ে আঁকা যা হলে ভালো হতো। এখানে কি বলেছে না, এখানে শুধু ভিভিটি দিয়ে ব্যাখ্যা করতে বলেছে, যোজিতা কক্ষের ইলেকট্রন বন্ধন তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, যা লেখা আছে আমরা ওটাই নেব, কোনো ভাবার কোনো কারণ নেই। এবং দেখো তার ম্যাগনেটিক মোমেন্টটা কত আমরা বের করছি, ম্যাগনেটিক মোমেন্ট বের করছি কত, n × n+2 bm, 3 × 3+2 সমান হচ্ছে 15 bm। দেখো ম্যাগনেটিক মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক মোমেন্ট যেহেতু আমরা দেখতে পাচ্ছি আর আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি একদম লাস্ট পজিশনে, আর কিছু নেই। অর্থাৎ দেখো আমরা এই পেজটাকে আমরা তাড়াতাড়ি খুব কুইক আমরা শেষ করে দিলাম 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে আমাদের শুধু উত্তরগুলো লেখা ছিল বলে আমরা 1 ঘন্টার মধ্যে পেজটাকে বলতে পেরেছি। এবারে সবাই বাড়িতে প্র্যাকটিস করব, সবাই বাড়িতে ভালো করে পড়ব, এবং পড়ার পরে যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমার সঙ্গে যোগাযোগ করিও, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আছে, আমাদেরকে জানো, আমরা সলভ করার চেষ্টা করবো সবার সব প্রবলেম। এটি হলো আমাদের ফুল পেজ স্ট্রাকচার, ফুল পেজ পিডিএফ। আমরা আবার একটা পেজ শুরু করব এবং সেখানেও চেষ্টা করব যাতে করে পুরো ফুল পেজ একদম কমপ্লিট করে দেওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে এই পর্যন্তই আমাদের টোটালটা থাকলো। এবং আবার একবার আমরা বলবো যে সবাই ভালো করে পড়ে কাজটা আমরা করব এবং দেখব কোশ্চেন আমরা সলভ করে দিয়েছি, আরও আমরা পেজ করব, ফুল পেজ আমরা আরও করব, ভয়ের কোনো কারণ নেই। তবে আপাতত কি সবাইকে বলবো সবাই দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করবে, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না, ভুল লেখা যাবে না। নেক্সট পেজ আবার ফুল পেজ হবে এবং আমরা আজকের মতো গুড বাই।